দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অটিজম। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ১৯৫৫ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় বরিশাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় অটিজম। আমি শুরুতেই জানতে চাইবো যে অটিজম কি? অটিজম একটা মূলত শিশুদের মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এটা কোনো মানসিক রোগ নয়, কিন্তু মস্তিষ্কের বিকাশ তার মানে হলো তার অন্যের সাথে ভাব প্রকাশ করা, অন্যের সাথে অন্যের ভাবটা বোঝা এবং সামাজিকতা এটা বোঝা এবং সামাজিকতা বজায় রাখা, বা শিশুদের প্রধান বিষয় যেটা হলো তাদের খেলা করা। আচ্ছা। তো কল্পনাযুক্ত খেলাতে তারা করতে পারে না। আচ্ছা। যেমন একটা গাড়ি সাধারণত শিশুরা কল্পনা করে গাড়িটা চালাবে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা খেলনা গাড়ি তার হাতে দিলে সে গাড়ি না চালিয়ে ওই গাড়ির চাকাকে ঘোরাতে থাকে। আচ্ছা। তো কল্পনায় তাদের একটা সমস্যা থাকে। আচ্ছা, স্বাভাবিকতা থাকে না। বিশেষ করে মায়েরা যেটা বিশেষ করে লক্ষ্য করে থাকেন সেটা হলো যে কথা বলতে দেরি হওয়া, আচ্ছা, অথবা কথা বলতো কিছু তা ভুলে যাওয়া। আচ্ছা। এবং এই সমস্যাগুলো সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যেই প্রকাশ পেয়ে যায় এবং মায়েরা বুঝতে পারেন, তখন নিয়ে আসেন। এবং কখনো কখনো শিশুরা খুব চঞ্চল থাকে। আচ্ছা স্যার, এটা তো আপনি মানে আমাদেরকে লক্ষণগুলো বলছেন, তো এই লক্ষণগুলোর সাথে সাথে আমরা আসলে ঠিক মানে স্পেসিফিক কোন ব্যাপারগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো যে একটি শিশু অটিজমে আক্রান্ত হয়েছে? সাধারণত 3টি বিষয় দেখতে হবে। একটা হলো তাদের যোগাযোগের সমস্যা আছে কিনা, কমিউনিকেশন প্রবলেম। দ্বিতীয়টা হলো সামাজিকতায় কোনো সমস্যা আছে কিনা। আর তৃতীয়টা হলো যে তাদের কল্পনাযুক্ত যে খেলা, এতে কোনো সমস্যা আছে কিনা। এটা হলো মেইন। এবং এর সাথে আরো কিছু সমস্যা থাকে, যেমন যেটা বলছিলাম যে খুব চঞ্চল থাকে, অনেক সময় তাদের ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার থাকে, মানে ভাঙচুর করে। অনেক সময় তারা কোনো বিশেষ সেন্সেশনে খুব সেন্সিটিভ থাকে, যেমন সংবেদনশীল বলে যেটা, যেমন স্পর্শ, তারপরে শব্দ, তারপরে আলো, এগুলো সহ্য করতে পারে না। এটা আর একটা হলো, কিন্তু আবার কিছু কিছু বাচ্চাদের কোন একটা বিশেষ ক্ষেত্রে খুব দক্ষতা দেখা যায়। যেমন কেউ খুব ভালো ড্রয়িং করতে পারে, ভালো গান গাইতে পারে, অথবা মোবাইল বা কম্পিউটার খুব ভালো হ্যান্ডেল করতে পারে। এরকম বিশেষ বিশেষ দক্ষতা দেখা যায়। কিন্তু এটাকে আমরা পজিটিভ দিকে নিব, তবে অন্যান্য বাচ্চাদের সাথে পার্থক্য হলো যাদের এই দক্ষতাগুলো থাকে তাদের অন্যান্য বিষয়েও দক্ষতা থাকে। কিন্তু অটিস্টিক বাচ্চাদের সমস্যা হলো ওই একটা বিষয়ে সে খুব ভালো পারে, কিন্তু অন্যগুলোতে সে ভালো পারে না। খুব ভালো অঙ্ক করতে পারে, কিন্তু ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষায় তাদের দক্ষতা থাকে না। এটাই প্রবলেম হয়ে যায়। স্যার, এটা তো গেল লক্ষণের কথা। স্যার, আমি যদি একটু জানতে চাই যে অটিজম আসলে কেন হচ্ছে, তাহলে আপনি কি বলবেন? অটিজমের কারণ নির্দিষ্টভাবে এখনো বলা যাচ্ছে না। কোনো একটা কারণে এটা হচ্ছে তাও বলা যাচ্ছে না, তবে অনেকগুলো কারণ চিহ্নিত করা গেছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জেনেটিক প্রিডিসপোজিশন, এটা থাকে। এবং এর সাথে পরিবেশগত কিছু সমস্যা চলে আসে। যেমন প্রেগন্যান্সির সময় যদি কোনো ইনফেকশন তাদের হয়, যেমন টর্চ ইনফেকশন, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, রুবেলা প্রেগন্যান্সি অবস্থা হওয়া, অথবা প্রসবজনিত সমস্যা, যেমন ডেটের আগে হয়ে গেল, অথবা ওজন খুব কম থাকলো, প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট যেটা আমরা বলি, অথবা তখন কোনো খিঁচুনি হলো, অথবা কোনো ইনফেকশন হলো, এই সমস্ত সমস্যা যেগুলো হয় এগুলো থেকে হয়।
পরবর্তীতে কোনো বাচ্চাদের ব্রেইনে ইনফেকশন হলো, এটা হতে পারে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এগুলো থেকে অনেক সময় যে ব্রেন ইনজুরি হয় সেখান থেকে অনেক সময় বাচ্চারা ডেভেলপ করে। এইরকম পরিবেশগত অনেক সময় আরেকটা ইদানিং দেখা যাচ্ছে যে বাবা মায়ের কারো বয়সটা যদি খুব বেশি থাকে, 35 বছরের বেশি হলে তখন ঝুঁকিটা বেড়ে যায়। স্যার এটা কি মায়ের ক্ষেত্রে না বাবার ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে। দুজনের ক্ষেত্রে। তো এভাবে অনেক, যেমন বুকের দুধ না খেয়ে আর্টিফিশিয়াল মিল্ক খেলে হওয়ার সম্ভাবনা, এরকম অনেক কারণ, তবে কোনোটাই একেবারে প্রুভ করা যায় না, প্রমাণিত হয়নি। সবগুলো কি সন্দেহ করা হচ্ছে যে এগুলো কারণ হতে পারে, এগুলো কারণ হতে পারে। তবে এটা বোঝা যাচ্ছে যে পরিবেশগত কোনো একটা কারণ আছে, যেটা জেনেটিক কারণের উপরে দুটো একসাথে হয়ে তখন এই সমস্যাটা হচ্ছে। স্যার বাচ্চা যখন পৃথিবীতে আসেনি, মা যখন প্রেগন্যান্ট, তখন কি অটিজম চিহ্নিত করার কোনো উপায় আছে কিনা, বা সেই সময় আমাদের করার কিছু আছে কিনা? এটা করা এখনো সম্ভবপর না, তবে যেই জেনেটিক কারণগুলো এখন মনে করা হচ্ছে, হয়তো ওদের ভবিষ্যতে ওই জিনটা যদি একেবারে সুনির্দিষ্টভাবে বলা যায় যে ঠিক এই জিনটাই এটার জন্য রেসপন্সিবল, এরকম ভাবে তখন হয়তো ওই জিন আইডেন্টিফিকেশন করে করা যাবে হয়তো, কিন্তু এখন এটা প্রমাণিত না এই মুহূর্তে কোনো ভ্যাকসিনেশন বা এরকম কিছু কি আমাদেরকে দূরে রাখতে পারে? যেটা দেখা যাচ্ছে সেটা হলো প্রসবকালীন সময়ে বাচ্চাদের যে কোনো সমস্যা হলে, ব্রেনে কোনো সমস্যা হলে ঝুঁকি যখন বেড়ে যায়, তাহলে যে সমস্ত কারণে বাচ্চাদের সমস্যা হয়, যেমন সেগুলোকে অ্যাভয়েড করা। যেমন আমরা যদি বাচ্চাদের ভ্যাকসিনটাকে নিয়মিত দেই, তাহলে যেমন টিটেনাসের থেকে বেঁচে গেল, তারপরে রুবেলা থেকে বেঁচে গেল, এই সমস্ত ভ্যাকসিন আমাদের, এগুলো প্রিভেন্টেবল ডিজিজ, এগুলো আমরা করতে পারি। তো অনেক সময় এই সমস্যা থেকে হতে পারে, এগুলো আমরা ভ্যাকসিনের দিকে আমরা খুব হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো যে মায়েদের চেকআপে থাকা, অ্যান্টিনেটাল চেকআপটা এটা থাকা, এবং যেই কনজেনিটাল ইনফেকশন যেগুলোকে আমি বললাম যে টর্স ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, এগুলো কনসিভ করার আগেই এগুলোকে শনাক্ত করা, করে এগুলো আছে কিনা এগুলো ট্রিটমেন্ট করে তারপর কনসিভ করতে হবে, একটা প্ল্যানিং এর মাধ্যমে আগাতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে অটিজমের ঝুঁকিটা কমে আসছে। স্যার একটা বাচ্চা যখন অটিস্টিক, তখন আসলে তার জন্য আমরা কি করতে পারি? এটা আসলে এমন কোনো চিকিৎসা নাই যা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে সারানো যায়, এমন কোনো মেডিসিনও নাই যেটা দিয়ে একবারে সারানো যাবে। যেহেতু তাদের সমস্যাটা হলো আচরণগত সমস্যা, যোগাযোগের সমস্যা, তাহলে এমন কিছু আছে, পদ্ধতি আছে যা দিয়ে তাদের আচরণ এবং এইগুলোকে, যোগাযোগগুলোকে উন্নত করা যায়, যেটাকে আমরা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি বলি। এবং যেহেতু তারা খুব বেশি সংবেদনশীল হয়, এই জন্য আমরা কিছু থেরাপি, অকুপেশনাল থেরাপি এগুলো দিতে পারি। এবং যেহেতু তাদের শিক্ষা থেকে সমস্যা হয়, এই জন্য তাদেরকে আমরা এডুকেশনের দিকে, যার যেখানে দক্ষতা বেশি আছে, প্রতিভা আছে, সেটাকে আরো সুন্দর করে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো এভাবে আগাতে হয় আর কি। তবে মেইন হলো তাদের বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি, যেহেতু তাদের বিহেভিয়ারেই সমস্যা, আচরণেই সমস্যা, আচরণটাকে তাদের চেঞ্জ করা। এবং এই জন্য বাবা মা, পরিবারের অন্যান্য সদস্য এবং থেরাপিস্টের সাহায্য দরকার। এবং অনেক সময় এদের খুব হাইপার অ্যাক্টিভ থাকে, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার থাকে, তখন কোনো মেডিসিন দিতে হয়, তখন চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হওয়া, এগুলো আর কি। অনেক সময় এদের খিঁচুনির রোগ থাকে, হ্যাঁ, একটা প্রবলেম, অ্যাসোসিয়েটেড প্রবলেম, তখনও চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হয়। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং মেইন ট্রিটমেন্ট হলো তাদের আচরণটাকে উন্নত করা, এবং এর পিছনে বাবা মা সবাইকেই, থেরাপিস্ট এবং যারা সাইকোলজিস্ট আছেন ওনাদের পরামর্শ মতো কাজ করা। স্যার এক্ষেত্রে কি স্পেশাল কোনো স্কুলিং ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, এখানে 3 ইয়ার্স হয়ে গেলে তখন স্পেশাল স্কুলে দিলে পরে বেশ ভালো ফল পাওয়া যায়। তার কারণ হলো যে এই যে আচরণটা চেঞ্জ করা, এটার পিছনে যে শ্রম দিতে হয়, এটা বাসাতে অনেক সময় সম্ভবপর হয় না, অনেক সময় দিতে হয়। মায়ের তো অনেক কাজ থাকে, ফ্যামিলির অনেক কাজ থাকে, এগুলো করে আবার এটা করা
বেশ কষ্টসাধ্য, কিন্তু শ্রম তো দিতে হবে, অনেক অনেক সময় দিতে হবে, অনেক নরমাল স্কুলের সাথে মনে হয় সেই সব স্কুলগুলোতে নরমাল স্কুলে তো এতভাবে একটা বাচ্চাকে সময় দিবে না, এই জন্য স্পেশাল স্কুলে দিলে খুব ভালো ফল পাওয়া যায়, কারণ ওখানে 1-to-1 থাকতে হবে, একটা বাচ্চার জন্য একজন টিচার থাকবেন এবং যতক্ষণ স্কুলে থাকবেন ওই বাচ্চার পিছনেই থাকবেন, তার সমস্যাগুলো কি এগুলো দেখবেন এবং দেখে দেখে তার এই সমস্যাগুলো সমাধান করা। আর সবচেয়ে 1-to-1 টিচিং এই জন্য দরকার যে দুজন অটিস্টিক বাচ্চা একরকম হবে না, সিমটমগুলো অনেক আলাদা হবে, এই জন্য 1-to-1 টিচিং খুব বেশি দরকার। তবে গ্রুপও দরকার আছে, কারণ তাদের তো সামাজিকতা শিখতে হবে, একটা সার্টেন টাইমে গিয়ে আবার গ্রুপে তাদের টিচিং হবে, কিন্তু মেইন টিচিংটা হবে 1-to-1 টিচিং, এবং সেটা স্কুলে সম্ভবপর, এবং স্কুলে এরা করে আবার বাবা মাকে বলে দিলেন যে বাসায় গিয়ে আপনি কি করবেন। সর্বোপরি সবাইকে আসলে বাচ্চাটার পেছনে সময় দিতে হবে, সবাইকে, এটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে সবারই এর পেছনে, সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম অটিজম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা প্রথম যে ব্যায়ামটা দেখব সেটা হচ্ছে কোয়াড্রিসেপ মাসল। কোয়াড মানে হচ্ছে 4, মানে এখানে আমরা যখন ব্যায়ামটা করছি এখানে আমরা 4টা মাসলকে এঙ্গেজ করছি, এবং প্রথম আমরা পায়ের ব্যায়ামটা দিয়ে কেন শুরু করছি, কারণ হচ্ছে পা হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ে যখন ফাউন্ডেশন আপনি যত স্ট্রং দিবেন বিল্ডিংটা তত সুন্দর বা স্ট্রং হবে, তেমনি আমাদের হিউম্যান বডি স্ট্রং এবং ফাউন্ডেশনটা হচ্ছে পা। সুতরাং পাটা যখন জোরালো হবে তখন টোটাল বডি আলটিমেটলি স্ট্রং হবে। তো আমরা প্রথমে দেখব যে কিভাবে কোয়াড্রিসেপ মাসেলের আপনি ব্যায়ামটা করতে পারেন এবং এটাকে টোন করতে পারেন। মাসেলের ব্যাপারটা এখানে আমরা বিল্ড করছি না, আমরা এখানে টোন করছি, স্ট্রং করছি, যা কিনা আমাদেরকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে। এটা বসে প্রথমে যেটা হবে যে ইনহেল অ্যান্ড অ্যাপস ইন, পেটটা ভেতরে রেখে পেটটা কন্ট্রাক্ট করে টোটাল স্পাইনটা আমরা একটা অ্যালাইনমেন্টটা সোজা রেখে তারপরে এক্সেল অ্যান্ড এক্সটেন্ড, সোজা পাটা সোজা যখন কোয়াড্রিসেপটা এনগেজ হচ্ছে, দেন ডাউন। যে জিনিসটা হবে যে স্ট্রংলি স্ট্রেট করবে এবং নিঃশ্বাসটা নিতে নিতে নামাবে এবং ছাড়তে ছাড়তে তুলবে। এখানটা খেয়াল করতে হবে যে আপনি যদি শুধুমাত্র এই মাসেলটা চিন্তা করেন তাহলে হবে না, তার পাশাপাশি আপনাকে পেটটা ভেতরে রেখে ইন কন্ট্রোল রেখে ব্রিদিংটা প্রপার ব্রিদিংয়ের সাথে তারপর মাসেলটাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে বলে আমরা কেন বল দিয়ে করছি, এটা ব্যাপারটা হলো যে এখানটায় ইনার থাইয়ের যে মাসেলটা সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে। প্রথমে যখন উনি প্রেস করে বলটাকে আটকে নিচ্ছেন তখন ইনার থাইয়ের কাজটা হচ্ছে, যখন উনি এক্সটেন্ড করছেন তখন কোয়াড্রিসেপ মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং প্রতি ক্ষেত্রে আমি বলবো যে উইথ ব্রিদিং উইথ প্রপার অ্যালাইনমেন্ট যখন আপনি করবেন এটা আপনাকে পেটের জন্য হেল্প করবে, পেটের মাসেলের জন্য, এবং কোয়াড্রিসেপ মাসেলটাও অ্যাক্টিভ করবে। ডাউন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন। এটা আপনারা যারা বাসায় বসে করবেন তখন 10 থেকে 12 বার আপনি করতে পারেন, এবং বলের সাইজের ব্যাপারটা হচ্ছে যে আপনার পায়ের গ্রুপের ভেতরে আসে সে ধরনের বলের একটা সাইজ আপনি বেছে নেবেন। আজকে থেকে যদি একটা সুস্থ, সুন্দর এবং আনন্দময় জীবন চান তাহলে আমাদের সাথেই থাকুন, এনটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আনার আমাদের খুব প্রিয় একটি ফল। এই আনারের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেব একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল, খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বর্তমান যুগে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ আমাদের দেশটা এখন ছেয়ে গেছে ক্যান্সার নামক এক ভয়াবহ রোগে। এখন প্রতি ঘরে ঘরেই আপনি গেলে শুনতে পাবেন ক্যান্সার নামক রোগটির কথা। কিন্তু আমরা যদি একটু প্রোটেকশনটা নিতাম, সবসময় যে কথাটা আমরা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই কিন্তু অনেক জরুরি।
কিন্তু আমরা কেউ কিন্তু তাতে নেই। যখন রোগটি আমাদের অনেক সিভিয়ার আকার ধারণ করে তখনই কিন্তু আমরা চলে যাই প্রতিকারে, কিন্তু তার আগে যদি প্রতিরোধ নেওয়া যেত তাহলে হয়তো আজকে এত রোগের মধ্যে আমরা থাকতাম না। এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যখন এখন শুনি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের মতো অনেক বড় বড় ধরনের রোগ যার কোনো চিকিৎসা নেই, কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখি শরীরের মধ্যে তাহলে হয়তো এত সিভিয়ারিটিতে কখনোই যেত না। তেমনই একটি ফল হলো আনার, যা কার্ডিওপ্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে, এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায় সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না, আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়। খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়, এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে, এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে যা থাকছে, লাং ক্যান্সার হলো যে ক্যান্সার যেটা ফুসফুস থেকে অ্যারেস্ট করে, ফুসফুস এবং তার কাছে যেগুলো আমরা মেডিকেল টার্মে বলি লাং, ট্রাকিয়া, লাং প্যারেনকাইমা, ট্রাকিয়াল প্যারেনকাইমা, ব্রঙ্কিওল, এইসব জায়গা থেকে যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় সেটাই লাং ক্যান্সার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।